এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের মুখে, কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে গোটা প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কত মানুষের নাম বাদ যাবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশই, যে এই এসআইআর প্রক্রিয়া, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়, বরং ক্রমাগত এই এসআইআর প্রক্রিয়া চলতে চলতে আমরা দেখলাম যে এটাকে কেন্দ্র করে আসলে ক্ষমতাধর যারা, তারা নিজেদের ক্ষমতার নানা রকম কৌশল প্রয়োগ করতে শুরু করেছেন। একদল এটাকে ব্যবহার করে নিজেদের মতো করে ভোটার তালিকা সাজাবার চেষ্টা করছে, আর অন্য পক্ষে যারা রয়েছেন তারা কি গোটার বিষয়টার গুরুত্ব তেমন করে বুঝলেন, নাকি তারাও আসলে ওই ক্ষমতার ঠিক বিপরীত মুখে দাঁড়িয়ে কি করে নিজেদের ক্ষমতাকে বাড়ানো যায় কিংবা আমাদের আসন কি করে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় তার কৌশল করলেন। অর্থাৎ শেষ পর্যন্ত এই এসআইআর আসলে হয়ে উঠল ক্ষমতাধরদের হাতিয়ার, সাধারণ মানুষ তা নিয়ে নাজেহাল হলো, দিনের পর দিন নাজেহাল হয়ে যাচ্ছে, এবং এই নাজেহাল হবার পর্ব আরো কত বিস্তারিত হবে সেটাও আমাদের জানা নেই। আসলে গোটা বিষয়টা কোথায় এসে দাঁড়ালো আমি একটু বুঝবার চেষ্টা করি। আজ এই বিষয়ে আলোচনা করবো যে আমি আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী উজ্জয়িনী হালিম এবং আমার সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার। আমি শেষ পর্যন্ত যা খবর পাচ্ছি, আজ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আরো একটা শুনানি ছিল, গোটা বিষয়টা দেখা হচ্ছে, কিন্তু মূল খবর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা শেষ পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছে। একেবারে পরিষ্কার ভাবে বলতে আমার খারাপ লাগছে যে আসলে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করবার জায়গায় এসে পৌঁছেছে, যেটা আশঙ্কা আমরা প্রথম থেকে করছিলাম। এই রাজ্যে অন্তত বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলো সামনে আসছে যেখানে সংখ্যালঘু ধর্ম পরিচয় যারা সংখ্যালঘু তারা থাকেন, তাদের হেনস্থা করা হবে বলে আমাদের কাছে একেবারে নির্দিষ্ট সূত্রে খবর আসছে যে বেছে বেছে এইরকম একটা টার্গেট করা হয়েছে, আর সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুত্তর চলতেই থাকবে। ফলে শেষ পর্যন্ত আমাদের নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠু হবে কিংবা নির্বাচনী ভোটার তালিকা কতটা শুদ্ধ হবে, তার চেয়েও ক্ষমতাধররা এই বিষয়টাকে কেন্দ্র করে একটা খেলা খেললেন। সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থা এই খেলার অংশী হয়ে পড়লো বা অংশ হয়ে পড়লো, যেটা মারাত্মক। ঠিক এই বিষয়টা আমি বোঝবার চেষ্টা করবো। উজ্জয়িনীর কাছে প্রথমে সজনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, শেষ যে খবরটা পাচ্ছি খুব আতঙ্কের, আশঙ্কার, যে একটা নির্দিষ্ট অংশকে বেছে নেওয়া হচ্ছে তাদের নাম বাদ দেওয়া হবে বলে আগে থেকে ঠিক করা হয়েছে, বাদ দেওয়া হবে। এবং এক্ষেত্রে আমি আপনাকে বলছি যে কিছু আইন কানুন পাল্টে গেছে। আপনার এই বিষয়টা নিয়ে কাজকর্ম করেন, বিভিন্ন ধরনের কাজকর্ম আপনি করে থাকেন, তার মধ্যে এটাও আছে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মানুষকে আরো সচেতন করা। সেই সূত্রে আপনাকে একটা খবর জানিয়ে রাখি, 2023 সালে যে আইনটা ছিল যে সাধারণত আমি আমার এলাকায় যদি কোনো অবৈধ ভোটার থাকে সেটা জানাবার জন্য নির্বাচন কমিশনকে জানাতে পারতাম, কিন্তু আমার বুথে এখন যেটা একটা বিধানসভা কেন্দ্র হয়ে গেছে এবং কতগুলো আবেদন জানাতে পারবো সেটার কোনো নির্দিষ্ট সীমানা রাখা হয়নি। অর্থাৎ এটাও একটা কৌশল, যে কৌশলের কথা রাহুল গান্ধী বারবার করে বলেছিলেন যে কর্ণাটক, মহারাষ্ট্রে এই ধরনের কৌশল প্রয়োগ করে একটা বিপুল অংশের ভোটারকে, যারা মূলত শাসক দলের বিরুদ্ধে ভোটার, তাদের চিহ্নিত করবার প্রক্রিয়া শুরু হয়েছিল। কোথাও মনে হচ্ছে যে গোটা প্রক্রিয়াটার সাথে এখানেও যেখানে এসে দাঁড়াচ্ছে এ রাজ্যে সেই একই প্রক্রিয়া বা কৌশল প্রয়োগ করা হচ্ছে। যেটা আমরা দেখছি এসআইআর নিয়ে রাজ্যে, পাশাপাশি দেশের সর্বত্র মানে আরো 12-13টা রাজ্যে এসআইআর বিহারে হয়েছে এবং 12টা রাজ্যে হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়েই একটা ধোঁয়াশা, একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, জনমানুষে তৈরি হয়েছে, সচেতন নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে, এমনকি মানে প্রতিটি ভোটারের মধ্যে তৈরি হয়েছে, এবং তার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। একাধিক মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে
হয়েছে সংগঠন, নানান সংগঠন, এমনকি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, যেখানে আজকেও একটি সুপ্রিম কোর্টে মামলার আরেকটি শুনানি ছিল, এবং আমি খবর কাগজে এখন সন্ধ্যাবেলা যেটা পড়লাম সেখানে শুনলাম মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর কোনোভাবেই বন্ধ করা যাবে না, এসআইআর চলবে, কিন্তু এর প্রক্রিয়াগত ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে। তো আমি একটি মামলার উপরে বিশেষ করে নজর রাখছিলাম, সেটা এডিআর সংক্রান্ত মামলা, যেহেতু এটার সাথে আমি কিছুটা যুক্ত কাজকর্ম, মানে এডিআর সংগঠনের সাথে কিছুটা যুক্ত কাজকর্ম করি। তো সেইখানে বিহারের যে এসআইআর এর প্রক্রিয়া, সেটা দেখেই আমরা তখন বলেছিলাম এসআইআর হতেই পারে একটা সুষ্ঠু পরিচ্ছন্ন ভোটার তালিকা, একটা গণতন্ত্রের একটা মূল জায়গা সত্যি, কিন্তু কিভাবে আমরা সেরকম একটা ভোটার তালিকা পেতে চাইছি, এবং সত্যিই কি আমরা একটা, যেটা আপনি বললেন, একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা পেতে গেলে যা করতে হয় সেইটা করছি, নাকি এটা একটা রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে? ভোট আসার আগে বিভিন্ন স্টেটে এসআইআর এর নামে যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলছে, এটা কি কি সঠিকভাবে হচ্ছে? এত অল্প সময়ের মধ্যে এত একটা পুঙ্খানুপুঙ্খ কাজ সত্যি কি নির্বাচন কমিশন কিংবা কেউই এত অল্প সময়ের মধ্যে করতে পারে? এত অল্প সময়ের মধ্যে এত তাড়াহুড়ো করে করার দরকারটাই বা কি? এত বছর ধরে তাহলে নির্বাচন কমিশন কি করলো? এরকম নানা প্রশ্ন আসছে। এছাড়া আমরা বিহার থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের দিকে যদি চোখ রাখি, আমরা কয়েকটা চিত্র স্পষ্ট হচ্ছে, মানে কতগুলো প্যাটার্ন চোখে পড়ছে, যেটা আপনি বলছিলেন। এখন প্যাটার্ন কেন চোখে পড়ছে, কে কাকে টার্গেট করছে, আমি এই প্রসঙ্গে না গিয়েও প্যাটার্নটাই যদি বলি তাহলে এর থেকে একটা ধারণা করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে এবং অন্যান্য রাজ্যে, ধরুন গুজরাট বা উত্তরপ্রদেশে, এসআইআর এর হিয়ারিং এ বেশি ডাক পাচ্ছেন কারা? ধর্মীয় সংখ্যালঘুরা, মুসলিমরা, বলতে গেলে বেশি ডাক পাচ্ছেন কারা? মহিলারা, বেশি ডাক পাচ্ছেন একদম প্রান্তিক গোষ্ঠীর মানুষেরা, এরা বেশি ডাক পাচ্ছেন। এবং এনাদের কাছেই ওই 12, 13, 14টা নথি, যেটা নির্বাচন কমিশন 13টা নথি নির্দিষ্ট করে দিয়েছে, যেটা একদম নাগরিকত্ব যাচাইয়ের একটা জায়গা থেকে যে নথি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওগুলো দেখানো খুব কঠিন। এবং আমাদের রাজ্যে তো পুরো ব্যাপারটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটি নতুন মাত্রা যোগ করে, যেটা বিহারেও হয়নি এবং অন্যত্র কোথাও হচ্ছে বলে শুনিনি। এবং যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করলেন, যে ধর্মীয় সংখ্যালঘু বা মুসলিমরা অনেক বেশি পরিমাণে এই প্রক্রিয়াতে তারা ঝামেলার মধ্যে পড়ছে, চিত্রটা শুধু পশ্চিমবঙ্গ না, উত্তরপ্রদেশে দেখুন একই চিত্র, গুজরাটে দেখুন একই চিত্র, এখন নানান ভাবে এই ঝামেলার মধ্যে পড়ছে। শুনানিতে আমাদের কাছে যতটুকু খবর আছে বা আমরা যা শুনতে পাই, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এমন এমন পাড়া বা গ্রাম আছে 100% হিয়ারিং এ ডাক এসেছে, সবাইকেই হিয়ারিং এ ডাকা হচ্ছে। এরকম যেমন হয়েছে, তেমন আবার এমনও মুসলিম অধ্যুষিত জায়গা আমরা দেখছি যেখানে হিয়ারিং এ ডাকা হয়নি, হয়তো ম্যাপিং ট্যাপিং সব হয়ে গেছে। আমাকে একজন ফোন করে বলছিলেন, মানে কথা হচ্ছিল, কথার মধ্যে উদাহরণটা দিচ্ছিলেন যে একাধিক মানুষকে, মানে বাল্ক একজন কোন একজন মানুষ বাল্ক বহু মানুষের বিরুদ্ধে ফর্ম 7 অবজেকশন করে জমা করছেন। এই বহু মানুষরা মুসলিম, অনেক ক্ষেত্রেই এনাদের অন্য ভুল ত্রুটি কিছু নেই, ম্যাপিং হয়ে গেছে, নামে ভুল ত্রুটি নেই, অন্য কোনো কারণে হিয়ারিং এ ডাক পাননি, কিন্তু এদের বিরুদ্ধে আমি একটি বিশেষ উদাহরণ দিচ্ছি। 35 জন, একটি আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্টে 35 জন ইয়াং ছেলেদের বিরুদ্ধে, মুসলিম ছেলেদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করা হয়েছে এই বলে যে তারা মৃত, ডেথ, মানে এই ক্লেমটা করে। এটা খবরের শিরোনামে এসেছে গুজরাট থেকে। আমি যদি একটা উদাহরণ দিই, সুরাটে এরকম পুরো একটা পাড়ার একটা বুথে 300-রও বেশি ভোটারদের বিরুদ্ধে ফর্ম 7 অবজেকশন করে জমা করা হয়েছে, সেখানে তাদেরকে মৃত বলা হয়েছে। এরা সবাই থানায় গিয়ে এফআইআর করছেন, বলছেন আমি জীবিত। এখানে একটা কথা না উল্লেখ করলেই নয়, আজকে অন্য আইন কানুন যা পাল্টিয়ে থাকুক, যে আইন কানুনটার কথা আপনি বলছিলেন যে একজন তার বুথেই অবজেকশন জমা করতে পারে, এখন হয়ে গেল যে কেউ একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অবজেকশন জমা করতে পারে। আগে ছিল একজন 5টা পর্যন্ত জমা করবে, একজন যদি 5টার বেশি অবজেকশন জমা করে সেখানে ইআরও এসে এনকোয়ারি করবেন, বিএলও দের মাধ্যমে এগুলো আপলোড হবে। এই সমস্ত এখন বদলে গেছে, নানান মানুষ এগুলো আপনার সাবমিট করছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জেনারেলাইজ করছি না, তবে যে 3-4টে ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, তার মধ্যে অবাঙালি মানুষজনেরা, বাঙালি যারা ভোটার, তাদের বিরুদ্ধে
ফর্ম 7 জমা করেছেন, যেখানে যাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করা হচ্ছে তারা সবাই ভ্যালিড ভোটার, আমরা স্বাভাবিক বুদ্ধিতেই দেখতে পাচ্ছি। আপনি একটি ঘটনা সামাজিক মাধ্যমে ভালোই দেখে থাকবেন, বোধহয় সুমনা চৌধুরী এরকম কিছু নাম, একজন বিএলও, যিনি প্রকাশ্যে এসে ভিডিও করে বলেছেন কিভাবে একজন মানুষের নাম দিয়ে 300-রও অধিক ফর্ম 7 জমা করা হয়েছে, এবং তিনি জানেন ওই মানুষগুলো সব ভ্যালিড ভোটার, এবং যে ফর্ম 7 যার নাম ব্যবহার করে জমা করা হয়েছে, যখন তার সাথে কথা বলা হয় সে তখন বলেছে এটা আমি জানি না, এই ফর্ম 7 অবজেকশন আমি করিনি। এবং পরবর্তীকালে সে থানায় গিয়ে সেই ভদ্রলোক বলেওছেন যে না, আমি তো এই ফর্ম 7 জমা করিনি। এবং আমি দুদিন আগে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই বিএলও ভদ্রমহিলা বরখাস্ত হয়েছেন, তাকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে এই বলে যে তুমি কেন পাবলিকলি বললে কথাটা। তো এই হচ্ছে সামগ্রিক চিত্র, মানে একটা দিকে হিয়ারিং সংক্রান্ত বিশৃঙ্খলা, মহিলাদের অধিকাংশ ক্ষেত্রে বিয়ের পরে পদবি চেঞ্জ হয়ে যায়, নামের সামান্য ভুল ত্রুটি, সেইটা পার্টিকুলারলি যেহেতু এটাই আমাদের সমাজ চিত্র যে মেজরিটি কমিউনিটি, মাইনরিটি রিলিজিয়াস কমিউনিটি সম্পর্কে ধ্যান ধারণাগুলো খুব কম, সুতরাং মেজরিটি কমিউনিটি যেমন টাইটেল হয় ইত্যাদি ইত্যাদি, নাম যেমন ছেলে বাবা মা মানে ফ্যামিলিগত নাম ইত্যাদি হয়, মুসলিমদের সেরকম হয় না। সেটাকে কেন্দ্র করে প্রচুর নানান রকম শুনানি হচ্ছে। একজনের 6 জন কেন ছেলে মেয়ে সেটা বলেও শুনানি হচ্ছে। মানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এমন এমন কারণ যেগুলোর কোনো লজিক নেই, সেরকম হিয়ারিং হচ্ছে। অন্যদিকে যেখানে হিয়ারিং হয়নি সেখানে ফর্ম 7 হচ্ছে। আরো একটা তৃতীয় দিক আছে, সেটা হচ্ছে ফর্ম 6 অন্যান্য জায়গার ভোটার। এটাও সংবাদ মাধ্যমে এসেছে, আমি সংবাদ মাধ্যমের সূত্রেই বলছি, যে এখানকার ভোটারই না, গুজরাটের নাকি একজন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন এমন মহিলাকে পশ্চিমবঙ্গে ফর্ম 6 জমা দিয়ে ভোটার হতে যাওয়ার জন্য দেখা গেছে। এরকম এটা বিচ্ছিন্ন ঘটনা যে সংবাদ মাধ্যমে এসেছে বলে বলছি, এরকম অনেক ঘটনা নাকি ঘটছে। এবং আরো কিছু তথ্য সামনে এসেছে যে কিভাবে পুরো বিন্যাসটাই, জনবিন্যাস, ভোটারের বিন্যাসটাই বদলে দেওয়া হবে। তো এটা বোধহয় একটা নতুন স্ট্র্যাটেজি ভোটের লড়াইয়ের, এটার সাথে ভোটার তালিকা যারাই বাছাই স্পষ্ট করা, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট ভাবছে বা সাধারণভাবে আমরা ভাবছি, প্রতিটা মানুষই চায় নাগরিক মানে গণতন্ত্রে এই ভোটারদের জায়গাটা একদম বুলেট প্রুফ হোক, সেখানে সত্যিই কোনো ভুয়ো ভোটার, জাল ভোটার এরকম থাকা একেবারেই অনভিপ্রেত আমরা কেউই চাই না। কিন্তু সত্যিই কি সেটা হচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি বেঁচে আছে যে তাকে মৃত বলা হচ্ছে, যে সত্যিই আছে তাকে বলা হচ্ছে তুমি নেই। একজন মানুষকে বললে 2002-এ তোমার নামের বানান এই ভুল বানান, 2025-এ সঠিক বানান আছে, তুমি ভুল বানানের প্রমাণে কাগজপত্র নিয়ে এসো, এর তো কোনো মানেই নেই। তো এইভাবে একটা কথা বলি আমি এই পর্যায়ে থামি, সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর নির্বাচন প্রসঙ্গে, এসআইআর প্রসঙ্গে যখন কোর্টে শুনানি হচ্ছিল তখন একটা কথা বলেছিল, এই ধরনের যদি সত্যিকারের ভোটার তালিকা ঝাড়াই বাছাই প্রক্রিয়া হয় তাহলে প্রক্রিয়াটাকে ইনক্লুসিভ হতে হবে, প্রক্রিয়াটা এমন হতে হবে যাতে অধিকাংশ যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মানুষ ভোটার তালিকায় আসতে পারে। আর এইখানে এই পুরো প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছে কত নাম বাদ দেওয়া যেতে পারে, কি উপায়। আমরা প্রায়ই গণমাধ্যমে শুনতে পাচ্ছি একটা সংখ্যা বলে দেওয়া হয়েছে 1 কোটি সামথিং বাদ দিতে হবে। এর কি ভিত্তি আছে আমি সেটা মানে হলফ করে তো কিছু বলতে পারবো না, বারবার এই খবর আসছে। তো উদ্দেশ্য যদি ওটাই হয় যে এই পরিমাণ সংখ্যা বাদ দিতে হবে, তাহলে তো খুব সমস্যা আর কি। এবং সেইখানে যেহেতু নির্বাচন আমাদের গণতন্ত্রের একটা মূল জায়গা, পুরো বিষয়টার মধ্যে সর্ষের মধ্যে ভূত হয়ে যায়। বেশ, আমি যে প্রসঙ্গটা, যে এই এসআইআর যেটা ছিল আসলে ভোটার তালিকাটাকে শুদ্ধ করবার প্রক্রিয়া, কিন্তু সেটাই ক্রমশ হয়ে উঠছে একটা হাতিয়ার, সাধারণ মানুষকে, নাগরিককে হেনস্থা করার হাতিয়ার। সবাই এই হাতিয়ারটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক কৌশল সাজাচ্ছেন। মানে গণতন্ত্রের কোন কাজে আসবে এইরকম প্রক্রিয়া আমরা বুঝতে পারছি না। একটা প্রশ্ন তো খুব স্পষ্টভাবে উচ্চারণ করা যায়, প্রশ্নটা রাখা যায় যে ঠিক ভোটের আগে টনক নড়ল কেন্দ্রীয় সরকারের এসআইআর নামক একটি প্রক্রিয়া চালু করার। ঠিক ভোটের আগে এত বছর ধরে কি ঘুমাচ্ছিলেন তারা? হঠাৎ জেগে উঠলেন ভোটের, তাহলে বোঝা যাচ্ছে ভোট যুদ্ধের জন্য যে অস্ত্র দরকার সেই ধরনের অস্ত্র, যেটা এখানে বলেছো হাতিয়ার কুড়ানোর জন্য, বা হাতিয়ারটা বেশ ভালো হাতিয়ার পাওয়া গেছে বলে তারা বোধহয় ব্যবহার করছে মনে হচ্ছে। কিরকম শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শোনা হ্যাঁ, যাচ্ছে কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা। তো দুদিক থেকে আমি তুমি যেভাবে বললে উজ্জয়িনী তো স্পষ্ট করে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে দিয়েছে আমাদের কাছে। সত্যি সত্যি এত স্পষ্ট করে আম, বলার পরে আর কিছু বলার থাকে না, কিন্তু কতগুলো প্রক্রিয়ার কথা, কিন্তু তত্ত্বগত দিক আমাদের বলতেই হচ্ছে। প্রথম কথা হচ্ছে, দেশে কি আর কোনো সমস্যা নেই মানুষের? রুজি রোজগারের সমস্যা, খাদ্যের উচ্চ মূল্য, যা খেয়ে মানুষ বেঁচে থাকবে সে একেবারে আকাশচুম্বী হয়ে গেছে দাম, সেসবের সমস্যা নেই। কর্মসংস্থানের সমস্যা নেই। কত সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে, আজকে সমস্যা কত। রোগে চিকিৎসা নেই, বহুমূল্য ব্যাপার হয়ে গেছে, অনেক টাকা দিয়ে তবে ব্যাধির চিকিৎসা করতে হয়, এবং ব্যাধির চিকিৎসার ক্ষেত্রে বহু এমন চিকিৎসা ভুল চিকিৎসার শিকারও হতে হয়। গরিব মানুষ, দরিদ্র মানুষদের আমি বলতে শুনেছি, আমাদের অসুখ করলে আমরা ডাক্তারের কাছে যাই না, এত টেস্টের খরচ কি করে দেব, ডাক্তারের খরচ কি করে দেব, হাসপাতালগুলো তো একেবারে অকেজো হয়ে রয়ে গেছে। তো ফলে সেই প্রশ্নটা আমাদের মনে খুবই যাচ্ছে, যে দেশের যে মৌলিক সমস্যাগুলো মানুষের, সেইগুলো দূর করায় সরকার গঠন করা হয়েছিল, জনগণের সরকার, জনগণের দুঃখ দুর্দশা বঞ্চনা দূর করার জন্য। এ কথা বহুবার বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে সেটাই যদি করতো এরা, তাহলে এই যে হার জিতের প্রশ্ন উঠছে না, সামনে ভোট যুদ্ধে কারা হারবে কারা জিতবে, তো এই কৌশলগুলো না করে ভালো কাজ যদি লাগাতার করে যায় কোনো শাসক দল, তো সেই শাসক দলকে মানুষ দুহাত তুলে জয় জয়কার করবে, ভোট দিয়ে দেবে। এটাই তো সোজা কথা। তো সেই পথে এরা হাঁটে না, হাঁটতে এরা শেখেনি। এখন দেখা যাচ্ছে দুটো প্রধান শাসক দল, কেন্দ্রে এবং আমাদের রাজ্যের কথা বলছি, সেক্ষেত্রে এই এসআইআর ব্যাপারটা আমি দুদিক থেকে একটু উজ্জয়িনী যেভাবে সমস্ত তথ্য দিয়ে বললো, আমি দুদিক থেকে ব্যাপারটা দেখছি। প্রথমত লক্ষ্যটা, আসল লক্ষ্য যে হওয়া উচিত স্বচ্ছ ভোটার তালিকা এবং পরিচ্ছন্ন, যেটা উজ্জয়িনী শব্দটা ব্যবহার করলো পরিচ্ছন্ন, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়াই বাছাই করা। যদি কিছু ওর মধ্যে গলদ ঢুকে গিয়ে থাকে তালিকায়, তাহলে সেই গলদ গুলো দূর করে ঝাড়াই বাছাই করা, খানিকটা কুলোর মতন। কুলোতে যেরকম চাল ঝাড়াই বাছাই করা হয়, পাথরগুলো বাদ দেওয়া হয়, তো পাথর বাদ দেওয়ার বদলে চালই বাদ দিয়ে দিচ্ছে, মানে পরিকল্পনা করে চালই বাদ দিয়ে দিচ্ছে, যে চালগুলো কাঙ্ক্ষিত নয় সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যদি ধর্মবিশ্বাসটাকে বিশেষ করে লক্ষ্য করা হয়, যে এই ধর্মবিশ্বাসী মানুষরা, ওই প্রতিবেশী দেশ থেকে আসছে যারা অনুপ্রবেশকারী, তারা এরকম কথা বলে যাদেরকে আসলে লক্ষ্য করা হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার, তারা বিশেষ গোষ্ঠীভুক্ত মানুষ। এইটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার, বেদনার। কেন দেশ নায়ক নায়িকাদের কাছে, ধর্মনিরপেক্ষ দেশের নায়ক নায়িকারা, তাদের কাছে মানুষের ধর্মবিশ্বাসটাই প্রধান হয়ে উঠবে, আর ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করার এত প্রয়োজন দেখা দিল, যে এই যে অনুপ্রবেশকারী তাদের ধর্মবিশ্বাসটা কি। কিন্তু মজার ব্যাপার যেটা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে এইরকম করতে গিয়ে যারা এখন অন্য অন্য আর একটা শাসক দল, তারা এখন কি করছে, এসআইআর এর ক্ষেত্রে হেনস্থাটাকে অস্ত্র বানাচ্ছে। এটাই মজার। এরা কি করছে, হেনস্থা করতে চাইছে এবং ঝাড়াই বাছাই করতে চাইছে, কাঙ্ক্ষিত নয় যে ভোটাররা, সেদিন তাদেরকে বাদ দিয়ে দেবে, এটা একদম স্পষ্ট। অন্যদিকে আর একটা শাসক দল, তারা কি করছে, এই ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়াটাকে নিন্দা করছে, হেনস্থাটাকে নিন্দা করছে। তারা হাতিয়ার করেছে হেনস্থা, এই হেনস্থা হচ্ছে, সেই হেনস্থা হচ্ছে, এবং সেখানে এই হেনস্থার কথা যারা বলছে, তুলছে হাতিয়ার হিসেবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার বিশেষ কোনো শুধু গোষ্ঠী না। মজার ব্যাপারটা সেইখানে, লক্ষ্যটা ছিল বিশেষ গোষ্ঠী, কিন্তু সেটা রইল না। ওই ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায়, গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, এসব ধরেও টান হচ্ছে। বিয়ের পরে পদবি বদল হয়ে যাওয়া, এটা তো বিশেষ ধর্ম সম্প্রদায়ের হয় না, অন্য ধর্ম সব যাদের এরকম পদবি আছে, কাস্টিজম আছে, জাত ব্যবস্থা আছে, তাদের হয়। তো সেসব অত তো ভাবনা চিন্তা করে এরা তো নামেনি যুদ্ধে। ভোট যুদ্ধের জন্য অস্ত্র ব্যবহার করা অত মাথার মধ্যে ছিল না, হেনস্থা হচ্ছে।
এবং হচ্ছে কি না বিশেষ গোষ্ঠীর নয়, ওদের মানে নিজেদেরই গোষ্ঠীভুক্ত মানুষজন হেনস্থার শিকার হচ্ছে, সেটাকে ব্যবহার করছে আমাদের রাজ্যের শাসক দল। এবারে আমাদের তো মাথা তালগোল হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না এরা কারা, এরা দেশের শত্রু না দেশের মিত্র? এরা এরা কি শুধুমাত্র নিজেদের কার্যোদ্ধার, নিজেদের লক্ষ্য সিদ্ধ করতে চায়? আর সে লক্ষ্য সিদ্ধটা কি? মন্দ রাজনীতি। রাজনীতি ছাড়া কিছু নেই। ভাত নিয়ে রাজনীতি, জাত নিয়ে রাজনীতি, মান নিয়ে রাজনীতি, ভানকে অবলম্বন করে রাজনীতি, কি নিয়ে না রাজনীতি, এবং অবশ্যই রাজনীতিটা মন্দ রাজনীতি। তো এরা তো মন্দ রাজনীতির সর্বস্ব প্রাণী। এদের যদি ক্ষমতায় রাখা যায়, ক্ষমতা দেয় জনগণ, তাহলে ভবিষ্যতে আরো, রাজ্যটা তো শেষ হয়ে গেছে, দেশটাও শেষের দিকে, এবং ভবিষ্যতে আরো অনেক দুর্দশার মুখোমুখি আমাদের হতে হবে। আমার শুধু একটাই কথা, সমস্ত মানুষ এটা বোঝার চেষ্টা করুন যে তাদের এই যে হেনস্থাটা হচ্ছে কাদের জন্য? তারা আসল কাজ ছেড়ে নকল কাজে মত্ত হয়েছে বলে। এগুলো কি সত্যি সরকারের এরকম কাজ যে নির্বাচন হওয়ার আগে ঝাড়াই বাছাই করা? সারা বছর ধরে ঘুমাচ্ছিল, এতগুলো বছর ধরে ঘুমাচ্ছিল? এই প্রশ্নটা তো কেউ করছে না। অতএব আমরা যদি, যারা এই ব্যাপারটা কৌশলটা অবলম্বন করেছি ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য, দুজনই, এরা দেখাচ্ছে যে হেনস্থা হচ্ছে আর ওরা হেনস্থা করছে, করাটা শুধুমাত্র সে তাদের বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য করা, কিন্তু বিশেষ গোষ্ঠী ছাপিয়ে যাচ্ছে, এটা তারা কিন্তু বুঝতে পারছিল না। মাথাটা, বুদ্ধিমত্তাটা এআই টেআই ব্যবহার করলে পারে, জানি না, এআই আসলে বোধহয় এগুলো কিছুটা রোখা যাবে, আমি জানি না, আমি অত জানি না, বিজ্ঞান আমার অত জানা নেই, কিন্তু এদের বুদ্ধিমত্তাটা এত সংকীর্ণ বৃত্তের মধ্যে ব্যবহৃত হচ্ছে, যেটা নিজেই বুঝতে পারছে না ওদের বুদ্ধিমত্তার গাড্ডায় ওরাই পড়ছে, দুপক্ষই পড়ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেল একটা শাসক দলের প্রতিনিধি, সরকার টরকার তো নেই, ছুটে গেল সেখানে গিয়ে আলতু ফালতু নিজের ক্ষমতা জাহির করে। কি কি মানে অবমাননার একেবারে, আমাদের কাছে মান মর্যাদা বলে আর কিছু রইল না। তো সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে পর্যন্ত ছাড়লো না, সে কিসের জন্য? মানুষের প্রতি দরদি হয়ে। কত বঞ্চনা তুলে ধরছেন একজন, কত বঞ্চনা মানুষের জীবনে নামিয়ে এনেছেন, সেই মানুষটি আবার এই হেনস্থার শিকার হচ্ছে মানুষ বলে জনদরদি হয়ে যাচ্ছে। তো আমাদের তো মাথাটা তো গুলিয়ে যাচ্ছে, আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে যে কোন সময় এসে পড়লাম, কাদের হাতে এসে পড়লাম।